মাদক সন্ত্রাস ছেড়ে মানুষের পাশে দাঁড়াতে যুবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, উদ্যোক্তা হওয়ার পরামর্শ। বাস থেকে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলায় চালক সহ 3 জনের মৃত্যুদণ্ড, রায়ে পরিবারের সন্তুষ্টি। নৌ কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম ফের রিমান্ডে, সরকারি সম্পত্তি দখলের তদন্ত করবে ভূমি মন্ত্রণালয়। কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু পদে বিতর্কিতরা, সাধারণ কর্মীদের ক্ষোভ, প্রমাণ পেলে ব্যবস্থা। মার্কিন নির্বাচনে সুইং স্টেটে নজর 2 প্রার্থী, ট্রাম্পকে ব্যাংক গোছাতে বললেন বাইডেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। চট্টগ্রামে ঘাঁটি জহুরুল হকের 74 নম্বর বহরকে পতাকা প্রদান, মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান বিমান বাহিনী প্রধানের। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ এড়িয়ে দায়িত্ববোধ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, যুব সমাজের প্রতি এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি। নবীন উদ্যোক্তাদের সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন। আর করোনার দ্বিতীয় তরঙ্গের সতর্কবার্তা দিয়ে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জাতীয় যুব দিবসের নামকরণ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। মুজিববর্ষের আহ্বান যুব কর্মসংস্থান প্রতিপাদ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মকর্মসংস্থানে দৃষ্টান্তমূলক অবদান রাখায় 21 জন সফল আত্মকর্মী যুবা এবং 5 জন যুব সংগঠককে দেওয়া হয় জাতীয় যুব পদক। অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আলোর পথে যাত্রা যেন মাদক সন্ত্রাস আর জঙ্গিবাদের কারণে পিছিয়ে না যায়। 75 পর যে অবস্থা ছিল সেই ধরনের যেন অন্ধকার যুগ আর বাংলাদেশের মানুষের জীবনে না আসে। বাংলাদেশের মানুষ আজকে যে আলোর পথে যাত্রা শুরু করেছে সেটাই যেন আমরা ধরে রাখতে পারি। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস বা এই ধরনের কোনো কাজের সাথে যেন কেউ সম্পৃক্ত না হয়। হয়তো তাৎক্ষণিকভাবে নগদ মোটা টাকা দিতে পারে, আসলে এখানে কোনো জীবনের নিশ্চয়তা থাকে না। আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করেছে সরকার। এই সুযোগ কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। একটা ডিগ্রি নিয়েই কোথায় চাকরির পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করব, আরও 10 জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হব, নিজেই বস হব। এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি আমার বস হব, আমি কাজ দেব, আমার মধ্যে সেই শক্তিটা আছে, সেই শক্তিটা আমি কাজে লাগাবো। এই চিন্তাটা মাথায় যেন থাকে আমাদের যুবকদের। করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন ও বন্দরগুলোতে পরীক্ষা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আবারও এখন সময় এসে গেছে, এখন থেকেও বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা। এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে। কারণ আমার দেশের মানুষকে তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি আশা করি সেটা আপনারা করবেন। কর্মসংস্থানে ফ্রিল্যান্সিং একটি নির্ভরশীল মাধ্যম হতে পারে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা এই ধরনের ফ্রিল্যান্সিংয়ে কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 2 বছর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পায়েলকে হত্যা করে সেতুর উপর থেকে লাশ ফেলে দেওয়ার মামলায় হানিফ পরিবহনের বাস চালক সহ 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের সর্বোচ্চ সাজার রায় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। এদিকে রায়ের পর্যবেক্ষণে সড়ক দুর্ঘটনা দিন দিন হত্যার পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। 2018 সালের 21 জুলাই হানিফ পরিবহনের বাসে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল।
পরে মুন্সিগঞ্জের ভাটেরচর সেতুর নিচের খাল থেকে তার লাশ উদ্ধার হয়। এরপর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ পরিবহনের বাস চালক জামাল হোসেন, সহকারী ফয়সাল হোসেন ও সুপারভাইজার জনিকে গ্রেপ্তার করে পুলিশ। 24 জুলাই পায়েলের মামা গোলাম সরওয়ার্দী বিপ্লব এই তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। জামাল ও জনি আদালতে জবানবন্দিতে বলেন, গজারিয়া এলাকায় যানজটে পড়ায় বাস থেকে নেমেছিলেন পায়েল। পরে বাস চলতে শুরু করলে দৌড়ে ওঠার সময় দরজার সঙ্গে ধাক্কা খেয়ে সংজ্ঞা হারান তিনি। এ অবস্থায় তাকে খালে ফেলে বাস নিয়ে ঢাকায় চলে যান তারা। 3 অক্টোবর 3 আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। প্রথমে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার বিচার শুরু হলেও পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে। পরে হাইকোর্টের আদেশে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ পাঠানো হয়। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করছেন, সেহেতু রাষ্ট্রপক্ষ এই মামলা পরিচালনা করে অত্যন্ত সন্তুষ্ট এবং সেটা ন্যায় বিচার পেয়েছে বলে আমি মনে করি। আসামি পক্ষ মনে করে ন্যায় বিচার পায়নি বিজ্ঞ আদালতে, তাই এই রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আসামি পক্ষ পরবর্তীতে আপিল করবে নির্ধারিত সময়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন পায়েলের বাবা মা ও মামলার বাদী। আমি সন্তুষ্ট, আমি পরিপূর্ণ সন্তুষ্ট। আমরা একদম উপযুক্ত রায়টা পেয়েছি। সড়কের ব্যাপারে যে জাস্টিস দিয়েছে, সড়ক নিরাপদ হোক। রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তারা। সন্তুষ্ট হয়েছি এবং আমি চাই দ্রুত এই রায়টা কার্যকর হোক। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় হাজী সেলিম পুত্র ও বরখাস্ত ওয়ার্ড কমিশনার ইরফান সেলিম সহ 2 জনকে আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সিএমএম আদালতের বিচারক জিয়াউর রহমান এই আদেশ দেন। প্রথম দফার রিমান্ড শেষে তাদেরকে আদালতে তুলে ফের 5 দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদকে 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত 25 অক্টোবর রাতে রাজধানীর কলাবাগানে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছিল। এদিকে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দুপুরে সাভারে অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। কাউকে ছাড় দিচ্ছে না, ওনার দলেরও কাউকে ছাড় দিচ্ছে না, কিন্তু ওনার কথা হচ্ছে জিরো টলারেন্স। এবং সে এমপি পুত্র তো দূরের কথা, এমপি মন্ত্রী কাউকে ছাড় দেওয়া হয়। উনি কষ্ট করছে জনগণকে সেবা দেওয়ার জন্য। আমরা যারা আছে ওনার আন্ডারে কাজ করছে, আমরাও চাচ্ছি জনগণকে কিভাবে সেবা দেওয়া যায়, একটা শৃঙ্খলা কিভাবে আনা যায়, একটা জবাবদিহিতা কিভাবে প্রতিষ্ঠিত। আওয়ামী লীগের বেশ কটি সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির কিছু পদে কয়েকজনের অন্তর্ভুক্তি বিতর্কের জন্ম দিয়েছে। জামাত শিবিরের রাজনীতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ কর্মীরা। তবে সংগঠনের নেতারা বলছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ক্যাসিনো কাণ্ড, অনুপ্রবেশ সহ নানা কারণে রাজনীতি শুদ্ধ করার অংশ হিসেবেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলনে শীর্ষ পদে পরিবর্তন আসে। দুর্নীতিবাজ, ভুঁইফোর এবং স্বাধীনতার চেতনা বিরোধী কেউ যাতে সংগঠনের নেতৃত্বে না আসতে পারে সে বিষয়ে বরাবরই সতর্ক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কোনো অবস্থাতে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। এত কিছুর পরও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রাজবাড়ীর নূরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে আছে অভিযোগ। নূরে আলম কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের স্বাধীনতা বিরোধী আমজাদ সর্দারের ছেলে। আমজাদ ডাকাতি মামলায় 7 বছর জেলও খেটেছেন। গবেষণা সম্পাদকের পদ পেয়েছেন প্রয়াত এক বিএনপি নেতার মেয়ে। মাদক মামলার আসামিও আছেন কমিটিতে। কৃষক লীগ সভাপতি জানান, তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সংগঠন। 111 জন কমিটির ভিতরে আমি মনে করি একজনও নাই যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে না। আমরা আমাদের মাথায় পচন ধরতে দিব না, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
স্বেচ্ছাসেবক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমেদকে নিয়ে উঠেছে প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সাবেক ছাত্র জুয়েলের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ আছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমের এপিএস হিসেবে দায়িত্ব পালনের আগে জুয়েল ছিলেন সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পিও। কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রাম অঞ্চলের 7 জনের মধ্যে একজন জামায়াত নেতার ভাই। আরও 2 জনের বিরুদ্ধে জামাত সংশ্লিষ্টতা ও অপহরণের মতো অপরাধে যুক্ত থাকার অভিযোগ আছে। এই কমিটিতে যুদ্ধাপরাধী, অনুপ্রবেশকারী অথবা কোনো সন্ত্রাসী কোনো স্থান নেই। ঘোষিত কমিটিতে যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে, সেই অভিযোগ পেলে আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের বাদ দেব। অভিযুক্তদের পদ বাতিল করার দাবি করছেন সাধারণ নেতাকর্মীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5,941। এর মধ্যে পুরুষ 15 জন ও নারী 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংক্রমণের 239তম দিনে 113টি ল্যাবে 12,549টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,568 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,09,252। নতুন 1,795 জন সহ সুস্থ 3,25,940 জন। সুস্থতার হার শতকরা 79.64% এবং মৃত্যুর হার 1.45%। পুরুষ মৃত্যুর হার 76.88 এবং নারী মৃত্যুর হার 23.12%। কারা আগে বা কারা পরে ভ্যাকসিন পাবে সেই ক্যাটাগরি নির্ধারণ করার কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ভ্যাকসিন বিনামূল্যে না এর কোনো মূল্য থাকবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভ্যাকসিন নিয়ে গবেষণার 3য় পর্যায়ে আছে এমন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি সই হবে। পরবর্তীতে তারা সফল হলে চুক্তিবদ্ধ হবে বাংলাদেশ। সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও জানান, ভ্যাকসিন কেনার তহবিল মন্ত্রণালয়ের কাছে আছে, তবে আরও বাড়তি টাকা চাওয়া হয়েছে। করোনার 2য় তরঙ্গ মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, নো মাস্ক নো সার্ভিস নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে সরকার। ইভেন ভ্যাকসিন আসলেও আমরা সকলকেই তো রাতারাতি ভ্যাকসিন দিয়ে দিতে পারবো না। তখনও মাস্ক পরতে হবে, আমাদের হাত ধুতে হবে ভালো করে বারে বারে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এভাবে আমরা আপাতত প্রস্তুতিটা নিচ্ছি। এইভাবে ভ্যাকসিন আসার পরে যে দেওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ বিরাট জনবল লাগবে, কোল্ড চেইন লাগবে, গাড়ি ঘোড়া লাগবে, সিরিঞ্জ লাগবে, তারপরে আমাদের বিভিন্ন রকমের সুরক্ষা সরঞ্জাম লাগবে, সেই বিষয়ে আমাদের যথেষ্ট প্ল্যানিং আমরা ইতিমধ্যে করেছি এবং সেই বিষয়ে এখন কাজ অগ্রগতি লাভ করেছে। বিএনপিকে রাজনৈতিক হতাশাজনিত ব্যর্থতা গ্রাস করেছে বলে সরকারের অর্থনৈতিক ইতিবাচক অর্জন দেখতে পায় না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিআরটি এর আলোচনায় সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দলটি অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। বিএনপি এখন বলে, আবারও বলে, বারবার বলে তারা নাকি গণ অভ্যুত্থান করবে। বিএনপি নেতারাই তাদের অভ্যন্তরীণ কোন দল নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। একজন তো বলেই ফেলেছেন ঘরোয়া খেলা বন্ধ করতে হবে। নিজেদের ঘরেই যখন সমস্যা, তখন তারা কিভাবে দেশের সমস্যা সমাধান করবেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও সময় মতো সিদ্ধান্ত গ্রহণের ফলেই করোনার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত ও দেশের অর্থনীতিকে ভালো অবস্থানে ধরে রাখা সম্ভব হয়েছে। এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। খুলনায় বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেন ও মুজিব বর্ষে 19,20,000 বৃক্ষরোপণের সমাপ্তি উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন তিনি। জানান, এবারে প্রবৃদ্ধি 5% উপরে হবার আশা করা হচ্ছে এবং মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে। দেশের অগ্রগতি হলে অর্থনীতি গবেষক ও প্রতিষ্ঠানগুলো অজ্ঞাত কারণে নিশ্চুপ থাকে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সব মিলিয়ে ভারত পাকিস্তানে তোলপাড় পড়ে গেছে, কিন্তু বাংলাদেশে যারা অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কাজ করেন, অর্থনীতি নিয়ে কাজ করেন, গবেষণা করেন,
তাদের মুখের কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি। তবে IMF কিংবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোনো যদি নেগেটিভ প্রতিবেদন দিত তাহলে দেখতে পেতেন সমস্ত টেলিভিশনে আপনার তাদের বক্তব্য দিয়ে আপনার ঝালাপালা করে দিত। এতে প্রমাণিত হয় দেশের কোনো ভালো কিছু হলে তারা আদৌ খুশি হন কিনা। বছর জুড়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করবে সরকার। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার পর্যবেক্ষণ জোরদার রাখার কারণেই সিটি কর্পোরেশন এলাকাগুলোয় পরিস্থিতি ভালো আছে। দেশের 12 সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট অংশীজনের সাথে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠক শেষে এসব তথ্য জানান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। আরও বলেন, ডেঙ্গু মশা নিধনের কীটনাশক আমদানিতে শুল্ক কমানোর বিষয়টি লিখিতভাবে রাজস্ব বিভাগকে জানানো হয়েছে। সিটি কর্পোরেশন মশা মারলেও বাসাবাড়িতে প্রজননস্থল থাকলে তার দায় নাগরিককে নিতে হবে বলে মত মন্ত্রীর। যে মুহূর্তে মশা অতীতের যেই কোনো সময়ের তুলনায় অনেক নিয়ন্ত্রণে এসেছে। আমরা গোটা 12 মাসে যাতে নাকি ভেক্টর ম্যানেজমেন্ট নিয়ে, ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার জন্য আমরা ইতিমধ্যে কাজ আরম্ভ করেছি এবং এর সুফলতা আপনারা পেয়েছেন। অভিযোগ পাল্টা অভিযোগে চলছে ঢাকা 18 আসনের উপনির্বাচনের প্রচার। বিএনপির প্রার্থী বহিরাগতদের নিয়ে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের হাবিব হাসান। আর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির SM জাহাঙ্গীরের। ঢাকা 18 আসনের নির্বাচনের খবর জানাচ্ছেন জসিম জুয়েল। নির্বাচন 12 নভেম্বর, হাতে সময় কম, তাই প্রচারের মাঠে ব্যস্ত প্রার্থীরা। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন ঢাকা 18 আসনের উপনির্বাচনের প্রার্থীরা। রোববার নিকুঞ্জ এলাকায় প্রচার চালান আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। নেতাকর্মীদের সাথে নিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোট চান তিনি। পথসভায় আওয়ামী লীগ প্রার্থী বলেন, বিএনপির প্রার্থী জনসমর্থন না পেয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে। নির্বাচিত হলে সাহারা খাতুনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি। গণতন্ত্রকে সম্মান করে বলে আমরা নির্বাচন করতেছি, ওরাও গণতন্ত্রকে সম্মান করে নির্বাচন আসুক। আমরা বাধাও দেই না, আমরা বাধা দিতে চেষ্টা করি না। যে অভিযোগ করেছে এটা ডাহা মিথ্যা, ওরা মিথ্যা বলতে ভালোবাসে। উত্তরা 9 নম্বর সেক্টরে প্রচার চালান বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর। প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তারপরও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা বলেন তিনি। আওয়ামী লীগ কিভাবে সেখানে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে? আমরা বলতে চাই, কোন রক্তচক্ষু উপেক্ষা না করে 12 তারিখ পর্যন্ত মাঠে আছি, মাঠে থাকবো। আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা 18 আসনটি শূন্য হয়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 115 সদস্যের কমিটি ঘোষণা করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন। বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে উদযাপন কমিটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া 7 নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতে ডিএমপির পর সারা দেশে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া ব্যাপকভাবে ডোপ টেস্টের জন্য বিএসটিআই এর আদলে একটি স্বাধীন প্রতিষ্ঠানের পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় মাদক একটি সামাজিক সমস্যা উল্লেখ করে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। মাস্ক ছাড়া কোনো প্রকার সেবা না দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন বলেন, করোনার কারণে অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাস্কবিহীন কোনো ক্রেতা বিক্রেতা কর্মচারী মার্কেটের ভিতরে প্রবেশ করবে না, আর যদি কেউ প্রবেশ করেন আমরা তাকে কোনো সেবা প্রদান করব না।
করোনা মহামারীতে প্রায় 7.5 মাস বন্ধ থাকার পর খুলল জাতীয় চিড়িয়াখানা। এই সময়ে এসেছে নতুন অতিথি। বিভিন্ন প্রাণীর 115টি ছানার জন্ম হয়েছে। প্রথম দিনেই ভিড় করেন দর্শনার্থীরা। মুজিব বর্ষে প্রতি মাসের প্রথম রোববার দর্শনার্থীরা টিকিট ছাড়াই ঢুকতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের রিপোর্ট। 7.5 মাস পর আবারও চিড়িয়াখানার গেটের সামনে দর্শনার্থীর ভিড়। করোনাকালে একরকম নিঃসঙ্গ কেটেছে জাতীয় চিড়িয়াখানার 2700 পশু পাখির। এই 7.5 মাসে প্রায় 115টি অতিথি এসেছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে চিড়িয়াখানার নতুন সাজ। তবে প্রাণীদের বিরক্ত না করতে দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। মাস্ক না থাকলে কেউ তার কাছে টিকিট বিক্রিত হবে না, সে গেট দিয়ে ঢুকতেও পারবে না। আমরা যতই সাবধানতা দিই তারপরেও কিন্তু অনেক দর্শনার্থী আছে উৎসুক, অতি উৎসাহী, যে তারা খাবার দেয়, ঢিল ছড়ে, তাদেরকে উত্ত্যক্ত করে। এই ডিস্টার্ব কিন্তু এই 7.5 মাসে ছিল না। এতদিন পর চিড়িয়াখানা খুলল, তাই সকাল সকালই পরিবার পরিজন নিয়ে এসেছেন অনেকেই। সবচেয়ে বেশি উচ্ছ্বাস শিশু কিশোরদের। বাঘ, সিংহ, জিরাফ, অনেক পাখি, ময়ূর, অনেক কিছু দেখেছি। বাঘ ভালো লাগছে, তারপরে জিরাফ, পাখিগুলান সব আর কি ভালো লাগে। যেটা সব থেকে ভালো লাগছে সেটা হলো ময়ূর, অনেক ভালো লাগছে। দর্শকদের উপস্থিতি বিবেচনা করে খোলা রাখার সময় সকাল 9টা থেকে 3টার পরিবর্তে 9টা 5টা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এতদিন তো সব বন্ধ ছিল, গতকাল আসছিলাম, ফিরে গেছি, আজকে এসে দেখলাম যে খুলছে। মোটামুটি মেয়েটা রিক্রিয়েশনের জন্য আসা আর কি। 3টা টিকিট দিচ্ছে আমাদের, ওইটা আর কি বললো যে এটা আপনাদের সৌজন্য খাতিরে দেওয়া হচ্ছে। আগের থেকে সবকিছু মোটামুটি পরিবেশটা একটু ভালোই লাগলো। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরের মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার চিড়িয়াখানা সবার জন্য উন্মুক্ত রাখবে কর্তৃপক্ষ। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। লেখক ও সম্পাদক আবুল হাসনাত আর নেই। ফুসফুসের সংক্রমণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আবুল হাসনাত সাহিত্য বিষয়ক পত্রিকা কালি ও কলমের সম্পাদক হিসেবে নন্দিত ছিলেন। তার সম্পাদনায় প্রকাশিত কালি ও কলম ম্যাগাজিন এবং তার তত্ত্বাবধানে বেঙ্গল বই দেশের প্রকাশনা জগতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছিল। দীর্ঘ 24 বছর সম্পাদনার দায়িত্ব পালন করেন দৈনিক সংবাদের সাহিত্য পাতা ও সম্পাদনা ছাড়াও আবুল হাসনাতের বেশ কিছু গল্প গ্রন্থ ও কবিতা গ্রন্থ বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ সংযোজন। সাহিত্য অবদানের জন্য বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেয়েছিলেন তিনি। আবুল হাসনাত 1945 সালের 17 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেশাগত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে রাজধানীর শাহবাগ মানববন্ধন কর্মসূচিতে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা এই পরীক্ষা বাতিলের দাবি জানান। এই সময় সেশন জট কমাতে অনলাইন পাঠদান শুরুর ঘোষণা এবং পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করার দাবি জানান তারা। এই ঝুঁকিপূর্ণ সময় আমরা পরীক্ষা দিতে চাচ্ছি না। সেশন লসের আশঙ্কা দেখা দিয়েছে, তো আমরা সেশন লস হলেও 6 মাস লস হলেও আমরা কখনো 66 মাসের বেতন দিব না। স্বাস্থ্যবিধির কথা যেখানে সব শিক্ষার্থীর ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে, সেখানে আমাদের ক্ষেত্রে কেন নয়? আমাদের ক্ষেত্রে বিবেচনা করা হবে, না বিবেচনা করা হবে পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়বো না। নারায়ণগঞ্জে মৃত যুবকের ফিরে আসার ঘটনায় পুলিশ ও সিআইডির 3 কর্মকর্তাকে 5 নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই যুবক ফিরে আসায় ভুয়া হত্যার মামলায় 6 আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের আদালতে হাজির হন অপহরণ ও হত্যা মামলার কারাভোগকারী 6 জন। 4 বছর আগে যুবক মামুনকে অপহরণ করে হত্যার অভিযোগে ফতুল্লা থানায় মামলা করে তার বাবা। তদন্তে 6 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে আদালতে প্রতিবেদন দেন ফতুল্লা থানার এসআই মিজানুর রহমান। ডিবি অফিসে স্যার আমাকে টেবিলের উপর করে শোয়, আমার মা যাবারে লাঠি দিয়ে যাদের শক্তি ছিল শক্তি দিয়ে অনেক মায়ের দূর করে। আমি বলছি যে দেখেন আমাকে কেন টর্চার করতেছেন, আমি তো কোনো খুন করি নাই। তার সত্ত্বেও উনি মহিলা পুলিশ না, তারপরে অনেক টর্চার করা হয়েছে। আমি তো গরিব মানুষ, আমার তো নুনাতে হিসাবে পান্তা করে
আমি যত কষ্ট করে চলতে আছি আমি বিচারটা চাই, ন্যায় বিচার করে দেয়। আর আমরা হাজিরা দিতে চাই না, হাজিরা থেকে আমরা অব্যাহতি থাকতে চাই। এদিকে 6 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মামলা নিষ্পত্তির আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। বক্তব্য শোনার পরে উনি বলেছেন যে পরবর্তী তারিখে এই যে পুলিশ যে কর্মকর্তা আছে তাদেরকে সশরীরে আদালতে আইসা এটার ব্যাখ্যা দিতে হবে। এর আগে যুবক মামুন ফিরে এসে নিজেও এ ঘটনার দোষীদের শাস্তি দাবি করেন। আমার আব্বু মা আমার কাজের কথা বলছে, পড়ালেখার চাপ দিয়েছে, তার উপর ভিত্তি করে আমি রাগ করে চলে গেছিলাম। গত 30 সেপ্টেম্বর মামুন ফিরে এসে আদালতে হাজির হন। এই ঘটনায় আদালত মামলার 3 তদন্ত কর্মকর্তাকে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। রত্না জামান, 21 টেলিভিশন। লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনিতে নিহত আবু ইউনুস মোহাম্মদ শহীদুন নবী জুয়েল কোরআন অবমাননা করেননি বলে দাবি জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত দলের। রোববার সকাল থেকে কমিশনের তদন্ত টিম বুড়িমারী জামে মসজিদ, ইউনিয়ন পরিষদ, লাশ পোড়ানোর ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শী সহ বিভিন্ন জনের সাক্ষ্য গ্রহণ করেন। দুপুরে ব্রিফিংয়ে তদন্ত টিমের প্রধান ও কমিশন পরিচালক আল মাহমুদ ফাউজুল কবিন জানান, কোরআন অবমাননার গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার পর লাশ আগুনে পোড়ানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার, পুলিশ ও ইউনিয়ন পরিষদের পক্ষে 3টি পৃথক মামলা হয়েছে। আমরা ঘটনাটাকে 3টা ভাগে ভাগ করেছি। একটা হলো যে তারা কেন রংপুর থেকে এখানে এসেছিল এবং মসজিদে নামাজের সময় যখন ঘটনা তখন ওইখানেই যারা উপস্থিত ছিলেন তারা কেন সমাধান করে ফেলেন না এবং এখানে উত্তেজিত জনতাকে কারা বিভ্রান্ত করেছে, এই বিষয়গুলো আমরা তদন্ত করি। নিহত জুয়েল কিছুটা মানসিকভাবে অপকৃত ছিলেন বলে ইমাম সাহেবের কাছে মনে হয়েছে। এই পর্যন্ত যা সাক্ষী নিয়েছি তাতে কোরআনের কোনো অবমাননা হয়নি, কোরআনে কেউ পা দেয়নি, কোরআন কেউ ছিঁড়েনি, এটুকু আমরা সাক্ষীদের কাছে। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মিশর, তুরস্ক সহ দূরের দেশ থেকে আমদানি করায় 55 টাকার কমে পেঁয়াজের কেজি বিক্রি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। দুপুরে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর উপর তাগিদ দেন। দেশের উন্নয়নে সঠিক চিত্র তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 15 জন রিপোর্টারকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 42 টাকা যদি চিটং পোর্টে ইজিপ্ট থেকে পেঁয়াজ, টার্কি থেকে পেঁয়াজের কস্ট পড়ে, ব্যবসায়ীদের প্লাস ব্যবসায়ীদের প্রফিট, যারা নিয়ে আসবে মধ্যশক্তি তাদের প্রফিট, পাইকারদের প্রফিট এবং খুচরা বাজারের প্রফিট, এটা কোনো অবস্থাতেই আমরা 55 টাকার নিচে নামাতে পারবো না। চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের 74 নম্বর বহরকে পতাকা প্রদান করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাত। এ সময় তিনি বাহিনীর সম্মানের প্রতীক হিসেবে দেয়া কালারের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখতে সবাইকে সচেষ্ট থাকার নির্দেশনা দেন। আরও জানাচ্ছেন মফিউর রহমান। বাংলাদেশ বিমান বাহিনীর চট্টগ্রাম ঘাঁটি জহুরুল হকের 74 নম্বর বহরকে বিমান বাহিনীর পতাকা প্রদান অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল ASM ফখরুল ইসলাম। এ সময় মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেড সালাম গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান। পরে জহুরুল হক ঘাঁটির 74 নম্বর বহরকে বিমান বাহিনীর পতাকা হস্তান্তর করেন তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, 74 নম্বর বহরে স্থাপিত রাডার সামুদ্রিক নিবিড় অর্থনৈতিক অঞ্চলের আকাশসীমা পর্যবেক্ষণ করে আসছে। একই সাথে এই রাডার শত্রু বিমান হামলার অগ্রিম সংকেত প্রদানের মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা যে রাডার সংযোজিত করেছি এর মাধ্যমে শুধু সম্ভাব্য শত্রুর বিমানকে দেখাই নয়, এই রাডারের মাধ্যমে আমরা তার 3 ডাইমেনশনাল অবস্থান অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা উভয়ই পরিমাপ করতে সক্ষম। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সার্জেন্ট জহুরুল হক সহ মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মাদক সন্ত্রাস ছেড়ে মানুষের পাশে দাঁড়াতে যুবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, উদ্যোক্তা হওয়ার পরামর্শ। বাস থেকে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলায় চালক সহ 3 জনের মৃত্যুদণ্ড, রায়ে পরিবারের সন্তুষ্টি। নৌ কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম ফের রিমান্ডে, সরকারি সম্পত্তি দখলের তদন্ত করবে ভূমি মন্ত্রণালয়। কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু পদে বিতর্কিতরা, সাধারণ কর্মীদের ক্ষোভ, প্রমাণ পেলে ব্যবস্থা। এবং মার্কিন নির্বাচনে সুইং স্টেটে নজর 2 প্রার্থীর, ট্রাম্পকে ব্যাগ গোছাতে বললেন বাইডেন। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।